Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। জোসেফ! চিৎকারটা বেরিয়ে এলো না সোফির গলা দিয়ে, গলাতেই আটকে থাকলো। সোফি শুনতে পেল ওয়াশরুম থেকে যেন বেরিয়ে আসছে জোসেফ, তবে সাড়া দিল না সে। ওদিকে ওই ঘোমটা পড়া মহিলা এবার ওরা আরো কাছাকাছি চলে এলো। তার মুখমণ্ডলের ওপরের অংশে ঘোমটায় ঢাকা, তবু ওর উঁচু চিকবোন আর কোটরের ভেতর থেকে কালো চোখের ক্রুদ্ধ চাউনিটা দেখতে পেল সোফি। অন্ধকারের মতো ওর কুচকুচে কালো গাউনটা ঝুলে আছে ওর গায়ে। ভৌতিক মূর্তিটা যখন নিঃশ্বাস ফেলল, তখন এক ঝলক বরফের মতো ঠান্ডা হাওয়া সোফির কাঁধে এসে ধাক্কা মারল। প্রচন্ড আতঙ্কে জমে গেল সোফি। জোসেফকে ডাকার জন্য মুখ খুলল সে, কিন্তু কোনো শব্দ বের হলো না ওর মুখ দিয়ে, গলাতেই আটকে গেল। সামনের দিকে একটা হাত বাড়িয়ে দিল ওই ভৌতিক মূর্তিটা। লম্বা অস্থি চর্মসার হাতটাকে এগিয়ে আসতে দেখলো সোফি ওর দিকে। ওর গলার কাছে চলে এসেছে ততক্ষণে হাতটা। মুখের নিচের অংশটা বিকৃত হয়ে উঠেছে মূর্তির। ঘোমটার ফাঁকে হিংস্র ভঙ্গি ফুটে উঠেছে। আঙুলগুলো স্পর্শ করেছে সোফির গলা। বরফের মতো শীতলতা ছড়িয়ে পড়ছে সেই স্পর্শ থেকে। পালাও, পালাও! সোফি নিজের প্রতি কাতর অনুনয় জানালো। চিৎকার করার সময়টুকু পার হয়ে গেছে তখন, কিন্তু ওর আদেশ মানছে না ওর অঙ্গ প্রত্যঙ্গ। যেন অসাড় হয়ে গেছে ওর সমস্ত শরীর। ফাঁদে আটকা পড়ে গেছে সোফি। দুঃস্বপ্নের ভেতর যেমন গ্রিমলকের তাড়া খেয়ে নর্থউডের অলিগলি দিয়ে দৌড়তে দৌড়তে একসময় পথ হারিয়ে ফেলেছিল, এখনো ঠিক সেই রকম। ওদিকে ওই ভৌতিক মূর্তিটার ঠান্ডা হাতটা ওর ঘাড়ে চেপে ধরেছে, আর এক হাতে ওর মুখ চেপে ধরতে উদ্যত হয়েছে। শ্বাস বন্ধ করে দিয়েছে ওর সেই ঠান্ডা শীতল হাতটা। সোফি নিঃশ্বাস নেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু এক ফোঁটা বাতাস ঢুকছে না ওর নাক। সোফির পেছনে ওয়ার্ডরোবের দরজায় তড়াম করে ধাক্কা মেরেছে কিছু একটা। সোফির মুখের ওপর চেপে বসা আঙুলগুলো সাথে সাথে সরে গেল। সেই সাথে কেটে গেল সোফির সমস্ত শরীরে নিশ্চল ভাবটা। ঘুরে দাঁড়ানোর আগে প্রাণ ভরে শ্বাস টানল সোফি। মাত্র 1 সেকেন্ড আগেও যেখানে পেতনিটা দাঁড়িয়েছিল, সেখানটায় আঘাত করেছে জোসেফ। বিস্ময় বড় বড় হয়ে গেছে ওর চোখ দুটো। সোফির গলায় যত্ন করে হাত বুলোতে শুরু করলো জোসেফ। দেখছে কোনো ক্ষত হয়েছে কিনা ওখানে। জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছো তুমি? ও কি আঘাত করেছিল তোমায়? না, না। প্রচন্ড ভয়ের সাথে আজ যেন জুঝতে পারছিল না সোফি। ও দুটো পা থেকে সমস্ত শক্তি যেন উবে গেছে। পড়ে যাচ্ছিল সোফি, কিন্তু জোসেফ ওকে ধরে ফেলল, বুকের সাথে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদর করে ওকে আশ্বস্ত করার চেষ্টা করল। আমি ঠিক আছি। কথাগুলো কোনো রকমে বের হয়ে এলো সোফির মুখ দিয়ে, কিন্তু বেরোতে গিয়েও বেরোতে পারল না, গলাতেই আটকে গেল। শ্বাস নিয়ে একটু শান্ত হলো সোফি। তারপর কোনো রকমে বলল, তোমায় ধন্যবাদ। দীর্ঘশ্বাস ছাড়ল জোসেফ। সোফির মাথায় চুমু খেলো সস্নেহে। তারপর বলল, ভয়ঙ্কর অবস্থায় পড়েছিলে তুমি, ডাক দাওনি কেন আমাকে?
অস্বাভাবিক রকম ওই শারীরিক অসাড়তার কথাটা ভাবছিল সোফি। শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল সবাই। তারপর কেটে কেটে বলল, পারিনি, চেষ্টা করেছিলাম, কিন্তু। কথাটা বলতে গিয়েও আবার শ্বাস টানল সোফি। অপেক্ষা করলো গলাটা ঠিক হয়ে যাওয়ার জন্য। তারপর জিজ্ঞাসা করলো জোসেফকে, তুমি টের পেলে কি করে? জোসেফ তখন সোফির পিঠে চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। তারপর বলল, হঠাৎ কেমন যেন চুপচাপ হয়ে গেছিলে তুমি, তাতেই আমার সন্দেহ হলো। তোমাকে দেখার জন্য বেরিয়ে এলাম, তখনই দেখি ওই ভৌতিক মূর্তিটা তোমার পেছনে দাঁড়িয়ে। মাথা নাড়ল সোফি। পেছন দিকে সরে গেল জোসেফ। ভালো করে লক্ষ্য করল ওর মুখটা। তারপর ওকে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। বলল, চলো আমরা নিচে চলে যাই। আশা করছি ওইখানটা একটু বেশি নিরাপদ হবে। জোসেফ ওর উষ্ণ নিরাপত্তা দিয়ে সোফিকে জড়িয়ে ধরে সিঁড়ি বেয়ে নেমে এলো। বাড়ির পেছন দিকের অংশে চলে গেল দুজনে। কিচেনের দরজাটা দিয়ে ঢুকলো বাড়ির ভেতরে। দেখতে পেল ফায়ার প্লেসের আগুনের উপর একটা ছোট্ট পাত্রে কিছু একটা গরম করছেন গ্যারেথ কাকা। ওদের উপস্থিতির শব্দে মাথা ঘুরিয়ে ওদের দুজনকে দেখলেন। বললেন, খিদে পেয়ে গেছে? আশা করি পরিচ খেতে ভালো লাগবে তোমাদের। জোসেফ বলল, মিস বিশপের ভৌতিক মূর্তিটা আবার আক্রমণ করেছিল সোফিকে। মৃদু স্বরে কথাটা বললেও সোফি বুঝতে পারছে জোসেফের কণ্ঠে রাগ প্রকাশ পাচ্ছে। একটা কাঁপুনি বয়ে গেল শরীরে। জোসেফের চোখ দুটো এই মুহূর্তে দেখতে পাচ্ছে না সে, তবে বুঝতে পারছে ওকেই দেখছে জোসেফ। উঠে দাঁড়িয়ে পড়লেন গ্যারেথ কাকা। এক ঝলক বাতাস বের করে দিলেন দীর্ঘশ্বাসের সাথে। তারপর বললেন, আচ্ছা, কি ব্যাপার? একটা চেয়ার টেনে সেটাতে সোফিকে বসিয়ে দিতে দিতে জোসেফ বলল, আমি ভেবেছিলাম উনি হয়তো অশুভ আত্মা নন, তবে এখন বুঝলাম উনি ভালো নন। তারপর নিজের কোটটা জড়িয়ে দিল সোফির গায়ে। টেবিলের ওপাশে গিয়ে একটা পটে খানিকটা জল ঢেলে আগুনের পাশে রেখে দিল জলটা গরম হওয়ার জন্য। তারপর বলতে লাগলো, সোফিকে উনি মেরে ফেলতে চাইছিলেন। আশা করি একমত হবে তোমরা আমার সাথে যে এই বাড়িতে একা একা থাকা মোটেও নিরাপদ নয়। কথাটা বলে সোফির দিকে একটু তাকালো জোসেফ। তারপর বলল, আমরা যতটা সম্ভব সবাই এবার থেকে একসাথে থাকার চেষ্টা করব। গ্যারেথ কাকার মুখটা শুকিয়ে গেছে, পরিসটা ফুটছে, তবুও নাড়ছেন না তিনি। বললেন, এলিসের কি হবে? ও তো গ্রিমলককে বয়ে বেড়াচ্ছে। এরপর কি মিস বিশপ ওকেও আক্রমণ করে বসবেন? জানি না। বলতে বলতে 3টে কাপ রাখলো জোসেফ বেঞ্চের ওপর। ওর মুখে সেই চিরাচরিত বিষণ্ণতার মেঘ। বললে, মিস বিশপের তো গ্রিমলককে ঘৃণা করার কথা। তাহলে একটা প্রশ্ন থেকে যায়, এলিসকে কেনই বা তিনি এখনো আক্রমণ করে বসেননি, যে কিনা 2 সপ্তাহ হয়ে গেল এখানে এসেছে? তার বদলে সোফির ওপর কেন চোখ পড়ল ওর? এবার পরিসটা নামিয়ে নিলেন গ্যারেথ কাকা। 4 ভাগ করে 4টে প্লেট সাজালেন। ওর নড়াচড়া দেখে ক্লান্ত মনে হচ্ছিল, যেন কোনো রকমে হাত নেড়ে যাচ্ছেন তিনি। বললেন, এটা কি সম্ভব যে মিস বিশপের আত্মা আসলে নিজের নিয়ন্ত্রণে নেই? জোসেফ বিড়বিড় করে বলল, কিছু প্রাণী এত হিংস্র হয়ে ওঠে কখনো কখনো যে সে তার মনিবকেও ভুলে যায়। আমিও সেই একই কথা ভাবছি। এবার মাঝখান থেকে বলে উঠল সোফি, হ্যাঁ, আমিও তাই ভাবছি।
ওরা মিস বিশপের অসমাপ্ত কাজটাই করার চেষ্টা করছে। তবে উনি হয়তো জীবনে বেঁচে থাকতে ওর যে উদ্দেশ্য ছিল সেটা মনে করতে পারছেন না। শুধু রাগের বশে সোফিকে আক্রমণ করে বসে আছেন। অথবা হয়তো এলিসের মতো কম বয়সী একটা বাচ্চাকে মারতে পারছেন না, বিবেক বাধা দিচ্ছে বলে, তাই অন্যকে টার্গেট করে বসেছেন। জলটা তখন আগুনের ওপর ফুটতে শুরু করেছে। এক টুকরো কাপড় দিয়ে পেঁচিয়ে পটের হাতলটা ধরে ওটা টেবিলে নিয়ে এলো জোসেফ। মগে মগে ঢেলে দিল জলটা। গ্যারেথ কাকার দুশ্চিন্তা কাটেনি, প্রতি সেকেন্ডে সেটা বেড়ে যাচ্ছে বড়। বললেন, আমি ওর কাছাকাছি থাকতে পারি, কিন্তু ওর কাছে কয়েক মিনিট বসলেই ক্ষেপে যায় ও। তবুও যদি ঝুঁকির মধ্যে থাকে তাহলে। ওটা কি ডিনার? হঠাৎ একটা মিষ্টি গলা শুনে চমকে গেল ওরা। তিনজনেই ঘুরে দেখলো এলিস দরজায় দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সোফির। ভীষণ রকম অসুস্থ লাগছে বাচ্চাটাকে। না খেতে পাওয়া বাচ্চাদের মতো ওর গাল দুটো চুপসে গেছে, কালো চুলগুলো ছড়িয়ে আছে ঘাড়ের ওপর। দুঃখী দুঃখী ভাব ফুটে থাকা চোখগুলো এত নিষ্প্রভ যে বোঝাই যাচ্ছে গ্রিমলকের প্রভাব নেই এই মুহূর্তে সেই চোখে। একদম স্বাভাবিক চলাফেরা মেয়েটার। হাত বাড়িয়ে দিলেন গ্যারেথ কাকা। ওর দিকে চলে গেল সোফি। বলল, আমি এটা তোমার জন্য নিয়ে যাচ্ছিলাম এখনই, তবে তুমি যদি চাও আমাদের সাথে এখানে বসেই খেতে পারো। সোফির কথায় হাসলো এলিস, একটু দুর্বল হলেও অকৃত্রিম সেই হাসি। বাবার পাশে লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ল সে। চামচে করে পরিস নিয়ে খেতে শুরু করলো আগ্রহ সহকারে, যেন কত মাস খেতে পায়নি। টেবিলের ওপাশে গিয়ে সোফির সামনে এক কাপ চা রাখলো জোসেফ। ওর গালে আঙুল ঘষল। জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? সোফি আঙুলগুলো মুঠো পাকিয়ে ফেলল, যাতে জোসেফ দেখতে না পায় যে সেই আঙুলগুলো কাঁপছে। তারপর বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। ডিনারটা আজ এত আনন্দময় হবে কে ভেবেছিল? 1 মিনিটেরও কম সময়ের মধ্যে ওদের সবার প্লেটের খাবার শেষ করে ফেললো সবাই। এমনকি এলিসও গপাগপ করে তার প্লেটের সব খাবার শেষ করে ফেললো। ওর জন্য আরো খানিকটা পরিজ রান্না করলেন গ্যারেথ। হতাশা দূর হয়ে গেছে ওর মুখ থেকে। দেবতুল্য মানুষটার স্নেহময় মূর্তি আজ দেখতে পেল সোফি। এলিসের বাটিতে বারবার খাবার দিতে লাগলেন তিনি। মেয়ের সঙ্গে মজা করলেন, কৌতুক করলেন, হাসলেন। কতদিন পর বিষণ্ণতায় ডুবে থাকা মানুষটা আজ হাসছেন, দেখে অবাক হয়ে গেল সোফি। একটু অসুস্থ দেখতে লাগা ছাড়া গ্রিমলকের ভর করে থাকার কোনো লক্ষণ ছিল না এলিসের ভেতর। অবাক হয়ে ভাবছিল সোফি, ঘটনাটা আসলে কি হচ্ছে? গ্রিমলক কি ওকে মাঝে মাঝে নিয়ন্ত্রণ করে, নাকি কিছুক্ষণের জন্য ওকে ছেড়ে গেছে? যাই হোক, এটার সাথে ওর ভালো মন্দ জড়িয়ে আছে। এলিস যদি মরে যায় তাহলে ওর চুক্তি শেষ হয়ে যাবে। হয়তো আজ রাতটাও ছুটি দিয়েছে সে মেয়েটাকে, যাতে খেয়ে দিয়ে একটু সুস্থ হয়ে উঠতে পারে। আজ রাতে ওরা একটু বেশি সময় নিয়ে ডিনার সারল। কেনসিংটন বা ওদের উদ্দেশ্য বাদ দিয়ে সাধারণ বিষয় নিয়ে কথা বলল ওরা। আবহাওয়া, সোফিদের পাশের বাসার প্রতিবেশী, জঙ্গলে দেখা পশু, এসব নিয়ে আলোচনা হলো। সোফি কেনসিংটনে আসার পর এই প্রথম একটু স্বস্তি বোধ করল। প্রতি মুহূর্তে জোসেফ ওর ঘাড়ে, হাতে, নয়তো চুলে একটু স্পর্শ করছিল। হাসি ফুটে উঠল ওর সান্নিধ্যে এসে। একসময় খাওয়া শেষ করলো এলিস। তারপর গ্যারেথ কাকার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল মেয়েটা। একটা খুশির হাসি লেগে আছে ওর ঠোঁটে। চোখের পাতা বন্ধ হয়ে গেল ধীরে ধীরে। ওর মাথায় হাত বুলিয়ে দিলেন গ্যারেথ কাকা। বললেন,
বই খুঁজে খুঁজে জানটা শেষ আমার। আজ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি সবাই, চলো। চারদিকে তাকালো জোসেফ, বলল, আমার ভালো লাগবে যদি আজ রাতে কেউ আমরা একা না থাকি। এই ঘরেই আরো কিছু কম্বল আর বালিশ নিয়ে আসি বরং। গ্যারেথ কাকা বললেন, হ্যাঁ, আমিও সেই কথাই ভাবছিলাম। একসাথে থাকলে আমরা সবাই নিরাপদে থাকব। আমার সাথে চলো সবাই। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।